আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শেষ হচ্ছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। লাখো মুসল্লির এবাদত বন্দেগিতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি দিনভর বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলে ময়দানের মঞ্চ থেকে। পুলিশ জানিয়েছে আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার টঙ্গীর আশেপাশের সড়কে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। টঙ্গী থেকে ফিরে আরো জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খুরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন কার্যক্রম। ইসলামী দিন শিক্ষা করে যাতে আমরা আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মোনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহ হুকুম মানার জন্য, নবীর তরিকায় চলার জন্য। দুনিয়াতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দিনের দাওয়াতে সামিল হন, সেই প্রত্যাশাও করছেন সাধারণ মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে, একসাথে আমরা ইজতেমা করতে যাই। উলামা ইকরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। রোববার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও এর আশপাশের এলাকায় নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব। আখেরি মোনাজাত উপলক্ষে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল 9টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের খবর জানতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা কথা বলছি তার সাথে। হাসান, আখেরি মোনাজাত কটা নাগাদ শুরু হতে পারে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এবার শুনেন টঙ্গীর তুরাগ তীরে আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের মোনাজাত, আখেরি মোনাজাত বলা হয় এটিকে। যদিও কাল থেকে আবারও একটি বিশ্ব ইজতেমা শুরু হবে। বিশেষ করে যে এইবার যে বিশ্ব ইজতেমা সেটিকে আসলে ওই অর্থে 3 ভাগে ভাগ করা হয়েছে। মাওলানা জুবায়ের এবং নিজামে শুরার সদস্যরা প্রথম 2 ভাগ, অর্থাৎ আজকে যেটি শেষ হচ্ছে এবং কালকে থেকে যেটি শুরু হচ্ছে, এই 2 ভাগে মাওলানা জুবায়ের পন্থী এবং নিজামে শুরার সদস্যরা অংশগ্রহণ করছেন। বিশেষ করে 43টি জেলার নিজামে শুরার সদস্যরা আজকের এই জামাতে অংশগ্রহণ করছেন। যেটি জানতে চাইছেন যে বিশ্ব ইজতেমার আজকে যে আখেরি মোনাজাত বা প্রথম পর্বের প্রথম ধাপের যে মোনাজাত, সেই মোনাজাতের প্রস্তুতি কিন্তু চলছে এবং ফজরের নামাজের পরে আমবয়ান চলছে এবং আমবয়ানের পরে এখন পর্যন্ত যেই কথা বলা হয়েছে মোনাজাতের জন্য যে সময় নির্ধারণ করা হয়েছে, সকাল 9টা থেকে 9:30টার মধ্যে মোনাজাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের তাবলিগের মুরব্বী মাওলানা জুবায়ের তিনি মোনাজাত পরিচালনা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং এইখানে আসলে মোনাজাত উপলক্ষে ভোর থেকে বিপুল সংখ্যক মানুষ এই
টঙ্গীর তুরাগ তীরের প্রায় 160 একর জমিনের যে সামিয়ানা বা খিত্তা টানানো হয়েছে সেখানে, এবং সেই খিত্তা ছেয়ে গেছে এবং উপচে পড়া মানুষ রাস্তায়, অর্থাৎ দুধারে চারপাশে যে সড়ক রয়েছে টঙ্গী গাজীপুর সড়ক এবং কামারপাড়া, সেই সড়কটিতে আসলে মানুষ অবস্থান নিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ, যেটা বলেছি আসলেই মানুষের সংখ্যা অনেক বেড়েছে। আমরা এর আগে জুমার দিন যেদিন শুরু হয়েছিল বিশ্ব ইজতেমা সেদিনও দেখেছি, কিন্তু আজকে সে তুলনায় মানুষের সংখ্যা বা মোনাজাত অংশগ্রহণ করা, দোয়ায় অংশগ্রহণ করা মানুষের সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ করে এই ভোর যদি বলি, এই ভোর থেকে মানুষের এই মোনাজাতে অংশগ্রহণের জন্য কিন্তু এই তুরাগ পাড়ের দিকে ছুটে আসা, এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এসেছেন। বিশেষ করে এই ছামিয়ানার নিচে যারা রয়েছেন তারা তো রাতে রয়েছেনই, তারা ছাড়াও বিশেষ এই গাজীপুর, টঙ্গী, উত্তরা এবং আশপাশে বনানী, কুড়িল, বিশ্ব রোড এবং আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে মানুষ পায়ে হেঁটে কিন্তু এই ইজতেমার রাস্তা ধরে এই ময়দানের কাছাকাছি আসার চেষ্টা করছেন, এবং আমরা পথে পথে দেখেছি অনেক মানুষ কিন্তু সেই পথে পথে এখনও কিন্তু আসছেন এই তুরাগ তীরের পথে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সতর্ক রয়েছে এই টঙ্গীর বিশ্ব ইজতেমাকে ঘিরে, এবং বেশ কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখেছি, এবং সেই নিরাপত্তার চাদরে ঘেরা হয়েছে বলা যায় যে এই টঙ্গীর তুরাগ পাড়ের এই বিশ্ব ইজতেমাকে ঘিরে। এবং এইখানে সকালে আমবায়ান এখনও চলছে, আমবায়ানের পরেই হয়তো বয়ানের একটা পর্যায়ে কিন্তু মোনাজাত অনুষ্ঠিত হবে, এবং সেই মোনাজাতে আসলে অংশগ্রহণ করবেন বিভিন্ন প্রান্ত থেকে। আমরা এর আগেও দেখেছি, প্রতিবারই দেখি যে বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে পারে সেইখান থেকেই এই বিশ্ব মোনাজাত, এই বিশ্ব ইজতেমার মোনাজাতে কিন্তু অংশগ্রহণ করে থাকেন মুসল্লিরা। এবং এবারও সেই বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণের জন্য কিন্তু বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন, মুসল্লিরা আসছেন। আরেকটি শীত কিছুটা কম হলেও, আবহাওয়ার কথা যদি বলি, শীত কিছুটা কম হলেও ঘন কুয়াশা কিন্তু ভোর থেকেই আমরা লক্ষ্য করছি যে ভোর থেকে ঘন কুয়াশা এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং অনেক বেশি কুয়াশা, সেই তুলনায় শীতটা অনেকটাই কম। তো সেই যদি সেটা বলি তাহলে অনেকটা আবহাওয়া বেশ ভালো কুয়াশাটাকে বাদ দিলে, কারণ শীতের প্রকোপটা খুব একটা নেই। সেই অর্থে বিশ্ব ইজতেমার আজকের আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক মানুষ কিন্তু শরীক হচ্ছেন। আমরা কিন্তু এখন সড়কের চিত্র দেখাচ্ছি, যেই সড়কটি দিয়ে আসলে মানুষ, আমি যদি বলি তাহলে প্রধান সড়ক গাজীপুর থেকে ঢাকার দিকে যেই প্রধান সড়ক গেছে সেই সড়কটি থেকে টঙ্গী কামারপাড়া ব্রিজ পর্যন্ত যে সড়ক, সেই পুরো সড়কেই কিন্তু মানুষে এই অবস্থা, অর্থাৎ ক্যামেরার লেন্সে যেটা দেখাতে পারছি যে এই পুরো সড়কটি হচ্ছে কামারপাড়া সড়কটি। তো সব মিলিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার এই আখেরি মোনাজাতের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। হয়তো 9টা, 9:30 নাগাদ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন পর্যন্ত। ফারজানা। টঙ্গী থেকে জানছিলাম বিশ্ব ইজতেমার আখির মোনাজাতের সর্বশেষ খবর। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তৌহিদের স্ত্রীর দাবি, প্রতিবেশীর সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী তার স্বামীকে হত্যা করেছে, আর এই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাস্থবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার মধ্যরাতে তার বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী। এলাকাবাসী জানায় তার কাছে অস্ত্র আছে এমন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রাত্রে 2টার সময় এসে ওনাকে যৌথ বাহিনী উড়িয়ে নিয়ে যায়। উড়িয়ে নিয়ে যাওয়ার পরে সকাল 8টার সময় ওনাকে নিয়ে আসেন। ওনাকে আসার পরে ওনাকে এখানেও একটা ঘরে ঢুকে ওনাকে মারধর করছে। বাড়ির সব মানুষকে, মহিলা এবং পুরুষকে
সবাইকে বেদরম ফিটাই করছে। তো এদের মারধর করছে সমস্ত রাইতে ফজরপন্থী মারিয়া আবার ওই কইয়া অস্ত্র আছে কার কাছে কম অস্ত্র আছে কার কাছে না কইলে তোর মারিয়ালাম করতেছে। পরদিন শুক্রবার দুপুর 12:30টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে কুমিল্লা মেডিকেলে গিয়ে মরদেহ খুঁজে পান স্বজনরা। সেনাবাহিনীর সাথে মিলে আমাদের পাশের বাড়ি যারা আছে ওরা আমার স্বামীকে হত্যা করেছে। এখন আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পুলিশে আমাকে ফোন দিয়েছে কুমিল্লা কোতোয়ালি থানার ওসিতে হাসপাতালে যাওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পরে আমার ভাইকে যখন দেখলাম যে আমার ভাইতে মায়ের একবারে পুরা শরীর রক্তাক্ত করে ফেলছে, পুরা শরীর লাল হয়ে গেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি কার্যকর চাই এবং দৃষ্টান্তমূলক ফাঁসের আশেপাশে যত আসামিরা ছিল সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এমন মৃত্যুর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। তার প্রেস উইং জানায়, দুঃখজনক ওই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় নিন্দা এবং বিচারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি এবং সাধারণ সম্পাদকও। এছাড়া ওই ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। তৌহিদের মৃত্যুর ঘটনায় আইএসপিআরের ওই বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার পাস্থবী ইউনিয়নের ইটাল্লা গ্রামে বাদ জোহর ও বাদ আসর দুদফা জানাজা শেষে তৌহিদুল ইসলামের গ্রামে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয় সে দাবিও জানান তিনি। শনিবার ঢাকার উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব দাবি জানান। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করেই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না। দলে যাতে কোনো আওয়ামী প্রেতাত্মা ঢুকতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী হাতে সেই তারপর সকালে মারা গেছে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এক দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। শনিবার অমর 21শে বইমেলা উদ্বোধনকালে তিনি একথা বলেন। সালাম বরকতের 21-এর অঙ্গীকারী জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনুস। নজরানা চৌধুরী রিপোর্ট। শুরু হলো অমর 21শে বইমেলা 2025। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই মূল প্রতিপাদ্যের মেলা ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার বিকেলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রথমেই তিনি বাংলা একাডেমি পুরস্কার 2025-এ ভূষিত বিদগ্ধজনদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, 21-এর চেতনাই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার
মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি। লেখক ও প্রকাশকদের উদ্যোগে নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান 21 এবং শহীদ মিনার বাংলাদেশের ঐক্যের প্রতীক, আর সেখান থেকে উৎসরিত জুলাই অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, গত বছর যেটি ছিল 635। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তর্কে লিপ্ত থাকলে সবচেয়ে লাভবান হবে পলাতক স্বৈরাচার। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কাউন্সিলে এসব বলেন তারেক রহমান। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। এক যুগ পর অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ ছিল সেখানে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিয়মিত কাউন্সিল দলের সাংগঠনিক ভিতকে মজবুত করে। তিনি বলেন, গুম খুন নির্যাতন সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারে। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত 15 বছরে ভোটাধিকার না থাকায় জবাবদিহিতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। কখনো আমরা দেখেছি ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন। গত 15 বছরে জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয়, সেই কাজটি হলো জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, ততই মানুষের সমস্যার সমাধান করা যাবে। নির্বাচনের ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা খুন ও গুমের সাথে জড়িত সবার আগে তাদের বিচার করতে হবে।
শনিবার দুপুরে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দলের নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলায় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে, এমনকি সবশেষে দলকে নিষিদ্ধ করা হয়েছে। যারা খুন ও গুমের সাথে জড়িত তাদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রতিশোধ নেয়ার জন্য নয়, খুনিদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, এজন্য এই বিচার করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। কিন্তু দেশকে মানুষকে আমরা ভালোবাসি, এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ প্রায় অংশগ্রহণ করুন। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলো করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন তাবলীগের মুরব্বী মাওলানা হাফেজ জুবায়ের। সকাল ৯টা ১০ শুরু হয় নৈকট্য লাভের আশায় মহান রবের দরবারে বান্দার মোনাজাত। ক্ষমা আর পাপ মোচনের আকুল ফরিয়াদ লাখো মুসল্লির। ইজতেমা ময়দান ছাড়াও তাদের স্রোত ছাপিয়ে যায় আশেপাশের বিভিন্ন এলাকায়। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় আখেরি মোনাজাত। এর আগে সকাল থেকে চলে হেদায়েতের বয়ান। যারা এখান থেকে ১ চিল্লা ও ৩ চিল্লার জন্য জামাতে কিংবা নিজ এলাকায় ফিরে যাচ্ছেন, তারা কি আমল করবেন সে ব্যাপারে বয়ানে তুলে ধরা হয় দিক নির্দেশনা। আগামীকাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। ইজতেমার আখেরি মোনাজাতের খবর জানতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আখেরি মোনাজাত তো শেষ হয়েছে, তো ইজতেমা স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবলীগ জামাতের যে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এটি ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে এবং এই আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এই মোনাজাতে অংশ নিয়েছে এবং এই মোনাজাত সকাল ৯টা ১০ শুরু হয়েছে। সকাল ৯টা ১০ শুরু হয়ে এই মোনাজাত চলেছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। এই মোনাজাতে আসলে যে প্রান্ত থেকে পেরেছেন সেই প্রান্ত থেকেই এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। মোনাজাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, কামিয়াবি, সফলতা এবং আখিরাতের মুক্তি কামনা করেছেন। বিগত জীবনের পাপ থেকে, যে পাপ হয়েছে মনের অজান্তে, যে পাপাচার হয়েছে মানুষের ভুল ক্রমে, সেগুলো থেকে মহান আল্লাহর কাছে, রবের কাছে নত জানু হয়ে দুহাত তুলে প্রার্থনা করেছেন। সবাই এই প্রার্থনায় যে যেখান থেকে পেরেছেন সেখান থেকেই শরিক হয়েছেন। এটি ছিল মোনাজাতের কথা। এখন কিন্তু মানুষ বাড়ি ফিরছে, অর্থাৎ যারা আশপাশের এলাকা থেকে মোনাজাতে অংশগ্রহণ করতে এসেছেন তারা এখন বাড়ি ফিরছে এবং সড়কে সড়কে মানুষ কিন্তু দীর্ঘ পথ কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছেন, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে যেহেতু বিপুল সংখ্যক মানুষ, এবং এই মানুষের বাড়ি ফেরার বিষয়টি বুঝতেই পারছেন যে সড়কে সড়কে ব্যাপক যানজট তৈরি হচ্ছে এবং ব্যাপক মানুষের এই পথ চলা, আস্তে আস্তে মানুষ বাড়ি ফিরছে। এবং কালকে থেকে আরও একটি ইজতেমা শুরু হবে, সেটি হচ্ছে মাওলানা জুবায়ের অনুসারী এবং নেজায়ে সুরার সদস্যদের, এবং ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী মাওলানা সাদ কান্দুলবির অনুসারীদের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। দর্শক, সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন রাজধানীর উত্তরা আবদুল্লাপুর এলাকায়। আপেল, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে। তো আপনি যে এলাকায় আছেন সেখানকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন।
বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। মূলত 9:35 যখন মোনাজাত শেষ হয় তারপরেই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তারা যাতে বিশেষভাবে এবং নিরাপদে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন এজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণপরিবহন, বাস, ট্রাক এবং ট্রেনের বিশেষ সার্ভিস চালু করা হয়েছে। যদিও আসলে এই যে জনসমুদ্র, এই যে বিশ্ব ইজতেমা ঘিরে, এটি যাতে আসলে সুশৃঙ্খলভাবে যাতে তারা ঘরে ফিরতে পারে এজন্য কিন্তু একটা পর্যায় পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য অনেকেই হেঁটে হেঁটে এসে যে আবদুল্লাপুর পার হয়ে সামনে যে গণপরিবহনগুলো দাঁড় করানো আছে সেখান থেকে তারা যার যেভাবে পাচ্ছেন সেভাবে তারা তাদের বাড়ির পানে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এখানে কিছুটা অভিযোগ করা হচ্ছে যে আসলে যেসব লেগুনা বা বাসগুলো আছে সেটা বাড়তি ভাড়া তারা চাচ্ছেন, সেই অভিযোগটি আমি পেয়েছি। তবে সব মিলে তারা সন্তুষ্টি জানিয়েছেন যে বিশ্ব ইজতেমায় তারা অংশ নিতে পেরেছেন এবং আখিরি মোনাজাত তারা করতে পেরেছেন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যাতে তাদের দোয়া সেটি কবুল করেন। এবং বলে রাখি যে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষ হলো। একদিন পরে অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিশ্ব ইজতেমার যে আয়োজক কমিটি রয়েছেন তার সঙ্গে কথা বলে আমি যেটি জানতে পেরেছি যে এবার তারা বলছেন যে প্রায় 40 লাখ মুসল্লি এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে প্রথম ধাপের যে আখিরি মোনাজাতে 40 লাখ মুসল্লি এখানে অংশ নিয়েছেন। তবে আশা করছেন যে অনেক সুশৃঙ্খলভাবে এটি শেষ হয়েছে এবং পরবর্তী যে ধাপ রয়েছে সেটিও তারা ভালোভাবে শেষ করতে পারবেন বলে আশা করছেন। তবে এবার 41টি জেলা থেকে মুসল্লিরা এসেছেন এবং ঢাকার কিছু অংশ রয়েছে এবং বিদেশি মুসল্লিরাও কিন্তু এই বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। তবে তারা এখন প্রত্যাশা করছেন যে তারা যে দিনই যে দাওয়াতটি তারা নিলেন অর্থাৎ এই দাওয়াতটি তারা তাদের যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, তাদের এলাকায় ছড়িয়ে যাওয়ার তারা প্রত্যাশা করছেন। তারা আশা করছেন যে মেহনত অর্থাৎ যে দিনই ইসলাম এবং যে দিনই শিক্ষা তারা এই যে বিশ্ব ইজতেমা থেকে নিলেন সেটি তারা আসলে লালন করে সামনের পথ এগিয়ে যাবেন। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা, মুসলিম উম্মার শান্তি, ঐক্য কামনা করা হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখিরি মোনাজাতে। পাপ মোচনের ফরিয়াদ ছিল তুরাগ পারে। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন তাবলিগের মুরব্বী মাওলানা জুবায়েরের অনুসারী দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। জামাল হোসেনের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। কাঙ্ক্ষিত মুক্তির মোনাজাতে মিলতে এই ছুটে চলা। মাঘের কুয়াশা মোড়ানো ভোর থেকেই তুরাগমুখী মানুষের ঢল। প্রার্থনার কাতারে মিলতে মুসল্লিদের চেষ্টা, সবার লক্ষ্য ছিল মোনাজাতের শেষটা। তুরাগ নদের উত্তর কিংবা দক্ষিণ, পূর্ব অথবা পশ্চিম, তখন সব দিকেই মোনাজাতের এক আওয়াজ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সে মোনাজাতে শামিল লাখো হাত। নীরবতা নেমে আসে আশেপাশে, আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান, আর ক্ষমা চাওয়ার কাতারে মুসল্লির বিনীত আরজ তুরাগ পাড়ে। সকাল 9:10 শুরু হয় মোনাজাত। তাবলিগের শীর্ষ মুরব্বী মাওলানা মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় বিদেশি মেহমান সহ লাখো মানুষের আকুতি শরিক হয় মোনাজাতে। দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা আর পাপ মোচনের আকুল আরতি মুসল্লির, বিনীত প্রার্থনা। ইহলৌকিক জিন্দেগির পাপ থেকে পানা আর পরকালীন মুক্তি কামনায় রবের দরবারে ভিজে ওঠে চোখ। আসলাম, সবার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। বিশ্ব মুসলমানের জন্য শান্তি এবং দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং আগামীতে জন্য এই বিশ্ব ইজতেমা সফল হয়। দেশের সকল মানুষের জন্য আমরা কল্যাণ কামনা করছি, দোয়া করছি, আল্লাহ যেন সকলে ভালো রাখে। বিশ্ব মানবতার মুক্তি, মুসলিম উম্মার শান্তি আর দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয় মোনাজাত। আমাদের দেশ যেভাবে শান্তিতে চলতে পারে সেই ব্যাপারে আমরা দোয়া করা হয়েছে। দুনিয়া এবং আখিরাতে যাতে আমরা সুখময়, এই জন্য আমরা সবাই দোয়া করেছি ইনশাআল্লাহ। হানাহানি, মারামারি, কাটাকাটি আমরা নিজেরা মধ্যে না করি, নিজেরা যাতে আমরা ভাই ভাই হিসেবে আমরা থাকতে পারি। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে প্রায় আধা ঘন্টার মোনাজাত শেষে বাড়ির পথ ধরেন মুসল্লিরা। দুহাত তুলে চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। আর এইখান থেকে গিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে কালিমা এবং তাবলিগের দাওয়াতকে পৌঁছে দিবেন শান্তি, সাম্য আর ঐক্যের বার্তা নিয়ে। হাসান
মহুদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমা ময়দানে আছেন গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নাসির, আখেরি মোনাজাত তো শেষ হয়ে গেছে ইতিমধ্যেই, তো ময়দানে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, আখেরি মোনাজাত শেষের পরে তাবলিকের যে সমস্ত মুসল্লিরা ময়দানে অবস্থান করেছেন, এবং শুধু তাবলিকের মুসল্লি না, ময়দানে অবস্থান করেছেন টঙ্গী এবং টঙ্গীর আশেপাশের থেকে কয়েক লক্ষ লোক তারা ময়দানে অবস্থান করেছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকেই তারা ময়দানে ঢুকেছেন এবং নামাজ শেষ করে মোনাজাত শেষ করে তারা এখন বাড়ি ফিরছেন। এই তাবলিকের মুসল্লির পাশাপাশি কয়েক লক্ষ লোক এখন তারা ওই তাবলিকের যে মূল ময়দান রয়েছে সেই ময়দান থেকে তারা একযোগে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। এখন সকলে এখন মহাসড়কে আছেন। মহাসড়কে এরই মধ্যে আপনারা শুনেছেন যে মহাসড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল। মোনাজাত শেষের পরে সেই সীমিতকরণ কাজ শেষ করে এখন মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং একদিকে যানবাহন চলাচল স্বাভাবিক, আরেকদিকে ইজতেমা থেকে মুসল্লিরা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছেন। দুইটার চাপে এখন মহাসড়কগুলো মোটামুটি অনেক চাপ রয়েছে। যানবাহন দীর্ঘ লাইন ধরে ধীরে ধীরে যানবাহন যাচ্ছে এবং মুসল্লিরা পায়ে হেঁটেও চলে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখি যে আজ বিকেল থেকেই দ্বিতীয় ধাপে যোগদান করার জন্য মুসল্লিরা ময়দানে আসবেন এবং আগামীকাল থেকে যথারীতি দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা শুরু হবে মৌলানা জুবাইর অনুসারীদের। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। শাওন, টঙ্গী থেকে জানছিলাম আখেরি মোনাজাতের খবর। আখেরি মোনাজাতের পর থেকেই ঘরমুখ মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফিরতে শুরু করেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ, অন্যদিকে টার্মিনালে বাস বা ট্রেনে তিল ধারণের ঠাঁই নেই। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পায়নি তাদেরকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। ঢাকার দিকে ধেয়ে আসতে থাকে মানুষের ঢল। কিন্তু এত কষ্টের পরও আল্লাহর পথে চলতে সবাই তুরাগের তীরেই ফিরে ফিরে আসতে চান বারবার। আল্লাহ জানি এরকম ইজতেমা যেন আরো সুষ্ঠুভাবে হয়, আরো যেন আমরা আসতে পারি। আল্লাহ জানি আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। আমরা এখন আইসি দিনের দাওয়াতের কাজে, এইভাবে যেন সবাই দাওয়াতের কাজে আগে আসতে পারে। আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ যেন এই ইজতেমার উপলক্ষে আমাদেরকে মাফ করে এবং দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। এখন যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ারের কাছে। তিনি আছেন রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায়। আপেল, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছেন, তো আপনি যে এলাকায় আছেন সেখানে কি অবস্থা দেখছেন? রাস্তাঘাটে মানুষের দুর্ভোগ কিংবা তাদের যাতায়াতটা কেমন দেখছেন? আখেরি মোনাজাত শেষে ঘরের পানে ছুটছেন মুসল্লিরা। তবে যে অভিযোগটি করা হচ্ছিল যে গণপরিবহনের সংকট, অর্থাৎ মোনাজাতের সময় উত্তরা থেকে আবদুল্লাপুরের যে সড়কটি আছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল মুসল্লিদের স্বার্থেই। অনেকে যারা এখানে অংশ নিতে চেয়েছেন অনেকে পায়ে হেঁটে তারা এসেছেন এবং দোয়া শেষে তারা আসলে পায়ে হেঁটেই পথটি যেতে হয়েছে। তবে তারা যেটি বলছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আখেরি মোনাজাত করতে পেরেছেন, এটাই তাদের কাছে অনেক সন্তুষ্টির জায়গা। এই কষ্ট তাদের কাছে কোনো কিছুই নয়। তবে যে কষ্টের জায়গাটা যে গণপরিবহন যেগুলো পাচ্ছেন সেখানে যে বাড়তি ভাড়া, অর্থাৎ বাসে উঠলেই যেখানেই নামেন না কেন তারা বলতেছে যে 100 টাকা দিতে হবে। অর্থাৎ এই ক্ষোভটি তারা জানিয়েছেন। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটু কঠোর হতো তাহলে হয়তো বা এই নৈরাজ্যটা তারা করতে পারতো না। তবে জানেন যে নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এর জন্য কিন্তু ট্রেনের বিশেষ ট্রেন সেবা চালু করা হয়েছে। অর্থাৎ 14টি ট্রেন রয়েছে যেগুলো আসলে সহজেই যাতে আসলে মুসলিমরা তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে সব মিলে বলে রাখি যে মুসলিমরা যাতে নিরাপদে যেতে পারে। আপনি জানেন যে এই সময় অজ্ঞান পার্টি, মলম পার্টি রয়েছেন এবং অনেক বৃদ্ধ যারা রয়েছেন তারা যাতে কোনো ধরনের বিপদে না পড়েন এর জন্য কিন্তু সতর্কতামূলক
কথাও বলছেন। কিছুক্ষণ আগে আমি দেখলাম যে পুলিশরা এসে মুসল্লিদের কথা বলছেন, তারা যাতে সতর্ক থাকেন, কোনো ধরনের যাতে অজ্ঞান পার্টি মলন পার্টির খপ্পরে যাতে না পড়েন, কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেগুলো তারা বার্তা তাদেরকে দিচ্ছেন। সব মিলে তারা সন্তোষী লাভ করেছেন। তারা আশা করছেন আগামীতেও তারা যাতে ইজতেমা ময়দানে আসতে পারেন এবং আখিরি মোনাজাতে শরীক হতে পারেন, সেই তার প্রত্যাশা করেছেন। মূলত যে বলে রাখি যে বিশ্ব ইজতেমার যে মূল যে মাঠ, যে ময়দান, এর বাইরেও কিন্তু আশপাশে কিন্তু অনেক প্রায় কয়েক কিলোমিটার যদি আমি বলি, সেখানেও কিন্তু আসলে এই আখিরি মোনাজাতের জন্য ঢাকা এবং আশপাশের যে মানুষজন, তারা ভোর থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং অনেকে নিজ নিজ যে পরিবহন রয়েছে সেই পরিবহনেও তারা এসেছেন। তবে যারা নিজস্ব পরিবহন ছিল না তাদের কিছুটা কষ্ট রয়েছে, তবে সেই কষ্ট তারা তুচ্ছ মনে করছেন ইসলামের এখানে আসার কারণে। তারা আশা করছেন তাদের যে দাওয়াত তারা নিলেন, অর্থাৎ সেটির যে দাওয়াত ইসলামিক যে প্রচারটি তারা যাতে তাদের এলাকায় যেয়ে করতে পারেন সেই প্রত্যাশা তারা করছেন। জানাচ্ছিলেন আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরার খবর। এবার অন্য প্রসঙ্গ। দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতির ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা রোববার টানা 5ম দিনের মতো কলেজের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি অবস্থা? শিক্ষার্থীরা কি বলছেন? আন্দোলন এখনো চলছে। সকাল থেকেই মূলত তারা যে আমরণ অনশন কর্মসূচির যে 5ম দিনের কর্মসূচি সেটি চলছে তাদের কলেজ প্রাঙ্গণে। তারা চাচ্ছে যে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হবে তিতুমির বিশ্ববিদ্যালয়। তারা দাবি করছেন যে এটি তাদের ন্যায্য দাবি এবং এটি যতক্ষণে পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের দাবি এবং অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তারা যেটি ব্যানারে প্রোগ্রাম করছেন সেটি হলো যে তিতুমির বারাসাত টু নর্থ সিটি, সেটি হলো যে নর্থ সিটি এরিয়ার মধ্যে যত জায়গা আছে সব স্থানই তারা মূলত ব্লকের যে কর্মসূচি সেটি তারা পালন করবেন বলে জানিয়েছেন। তবে বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে রেল লাইন এবং যে ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে সেই রাস্তাটুকু তারা ছেড়ে দিচ্ছেন আজকে দিনের মতো। সেই 5 দিন ধরেই তারা মূলত কর্মসূচি পালন করছেন। এর আগেও তারা 2 মাস 3 মাস আগেও তারা কিন্তু একই দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেছেন। তখন তারা আশ্বাস পেয়েছিলেন তাদের বিশ্ববিদ্যালয় হবে, তাদের তিতুমির কলেজ, কিন্তু সেটি কিন্তু পূরণ না হওয়ার ফলে কিন্তু সেই 5 দিনের যে কর্মসূচি সেটি এখন চলছে। গতকালকে গুলশান 1 ব্লকেট কর্মসূচি ছিল, সেখানে তিতুমির কলেজের সামনেও রাস্তা ব্লকেট ছিল। কিছুক্ষণ আগে কিন্তু তিতুমির কলেজের সামনে বাঁশ দিয়ে কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে। সেখানে যে আমতলী থেকে যে বনানী রাস্তা রয়েছে সেখানে কিন্তু পুরোটাই এখন গাড়ি ঘোড়া চলছে না, সব কিছু কিন্তু বন্ধ রয়েছে। তিতুমির কলেজের 11 জন শিক্ষার্থী মূলত আমরণ অনশন কর্মসূচিতে বসেছেন। সেখানে 4 জন শিক্ষার্থী ইতিমধ্যে অসুস্থ হয়েছেন। তারা চিকিৎসা নিয়েছিলেন সোহরাওয়ার্দী কলেজ হাসপাতালে। সেখান থেকে তারা আবার এখানে এসে তারা তাদের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তাদেরকে স্যালাইন লাগিয়ে তারা মূলত সেই কর্মসূচি পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু তাদেরকে গতকালকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের যে 7টি কলেজ রয়েছে সেই 7টি কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা চলছে এবং সেই তিতুমির কলেজকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা তাদের রয়েছে। তবে যে সড়ক অবরোধ করে তারা যে প্রোগ্রামগুলো চালাচ্ছে সেগুলো আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের যে দাবি সেই দাবি হলো যে শিক্ষা মন্ত্রণালয় এর আগেও অনেকবার তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেটি যতক্ষণে দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মূলত এই রাজপথ ছাড়বে না এবং সেই আমরণ অনশন কর্মসূচি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে আমার কাছে সর্বশেষ শাওন।
জানছিলাম তিতুমির কলেজ শিক্ষার্থীদের অবরোধের খবর। রোমাঞ্চকর রহস্যময় পর্যটন কেন্দ্র বান্দরবানের দেবতাকুম। এখানকার সৌন্দর্য দেখতে প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান অনেকেই, কিন্তু বান্দরবানের রোয়াংছড়ি ভ্রমণের দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় অর্থনৈতিক দুরবস্থার কারণে দিশেহারা পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। অনন্তকাল ধরে পানি প্রবাহের কারণে পাহাড়ের বুকে সৃষ্টি হওয়া ক্ষত দেখে মনে হয় এ যেন কোনো শিল্পীর নিপুণ যতনে আঁকা কোনো ছবি। নয়নাভিরাম সারি সারি ছোট বড় পাথরের দৃশ্য, স্বচ্ছ পানি প্রবাহের কলধ্বনি, হৃদয় প্রফুল্ল করা শীতল হাওয়ার অনুভব, পাহাড়ের মাঝে আলো আধারের ঝিরিবেজ, রোমাঞ্চকর চলার পথ। এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা বান্দরবানের রোয়াংছড়ির দেবতাকুম পর্যটন স্পটে ভ্রমণে। দেবতাকুম হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে পর্যটকরা প্রকৃতিকে সুন্দর করে নিরিবিলি ক্ষণিকের জন্য উপভোগ করতে আসে। যদি দেবতাকুমটাকে ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয় হলে পাড়াবাসীদের জন্য ভালো হবে, পাড়াবাসীরা কিছু ইনকাম করতে পারবে, এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে এ পর্যটন স্পট, কিন্তু এটি নয় পর্যটকের সমাগমে মুখরিত সেই দেবতাকুম। নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন স্পট। দেবতাকুম খুলে দিলে আমাদের সবার জন্য ভালো হবে, আয় রোজগার হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। এখন দেবতাকুম না খুলিলে আর বেশি কষ্ট হয়, এখন খুলিলে বেশি ভালো হইব। আমার তো খুলতে পারল না, প্রশাসনের মাধ্যমে খুলিলে আমার তো সুযোগ সুবিধা। পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গ্রিন সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন থেকেই আনুষ্ঠানিকভাবে এই ডেটটা ঘোষণা করব এবং এটি হোপফুলি আমরা ধারণা করছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে এটা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। দেবতাকুম পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কষ্টে আছেন পর্যটন সংশ্লিষ্টরা। অনেকে ছেড়ে দিয়েছেন পেশা, সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে আখেরি মুনাজাতের পর থেকে ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ফেরেন নিজ নিজ গন্তব্যের দিকে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘপথ। স্টেশনে এসে ট্রেনের ভেতরে তো দূরে থাক, ছাদে একটু ঠাঁই পেতে করতে হয়েছে যুদ্ধ। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পাননি তারা পায়ে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা হন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়ে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। দোয়া শেষে লাখো মুসল্লি ফিরতে শুরু করেন। গণপরিবহনের চলাচল সীমিত করায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরে বাস, পিকআপ ভ্যান, ট্রাক যে যেভাবে পেরেছেন রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অনেকে ইজতেমা থেকেই দিনের কাজে বের হয়েছেন, তবে যানবাহনে চড়তে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। গাড়িগুলো বন্ধ করে দেয়, এই পুরাটা আসতে 6 কিলোমিটার, আবার এই যে যাইতাছি 6 কিলোমিটার। এই যে আমাদের একটা ভোগান্তি, আসলে গাড়িগুলো আর একটু পরে বন্ধ করলে সুবিধা হয় যাইতে, যেহেতু আমরা আসি এত দূর দূরান্ত থেকে। সরকারি বিআরটিসি তারাও দুর্নীতি করতেছে, 10 টাকার ভাড়া তারাও বলতেছে 100 টাকা, হলে উঠেন নালে না। মোহাম্মদপুর বাস ডিপো বিআরটিসি তারা পার 100 টাকা, যেখানে নামেন আমি বলছি যে আমি এয়ারপোর্টে নামো 100 টাকা। ফিরতি পথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সেবা চালু করা হয়। উপচে পড়া ভিড়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন অনেকে। দিনের পথে মেহনতকারীদের এ কষ্ট তুচ্ছ বলে জানান তারা। আর যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন আমরা হায়াত দারাজ করে, এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। এখান থেকে আমরা অনেক সবক পাইছি, যে সবকের মাধ্যমে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন
অনেক উন্নতি করতে পারবো। আবারও বিশ্ব ইজতেমার ময়দানে এসে ইসলামের দ্বীনি শিক্ষা নিয়ে আমল করার আশা মুসল্লিদের। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে 2 ধাপে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যাতে অংশ নেবে 22 জেলা ও ঢাকা জেলার বাকি অংশের মুসল্লিরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানান আইনজীবী ফোরামের নেতারা। যদি তৌহিদুল ইসলামের মতো যুবকদের অন্যায়ভাবে জীবন দিতে হয়, তবে জুলাই বিপ্লবের শহীদ আহতদের রক্ত দেওয়া বৃথা যাবে। তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে হত্যা করার পেছনে স্বৈরাচারের দোসরদের হাত থাকতে পারে বলে ধারণা আইনজীবী নেতাদের। তাদের দাবি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে। অবিলম্বে যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন আইনজীবী ফোরামের নেতারা। পণ্যের উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্যের অভাবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না সরকার। এজন্য সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ক্ষেত্রে কমিশন গঠন করা সহ সমন্বিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে বণিক বার্তা আয়োজিত সেমিনারে খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে বাজার তত্ত্বাবধানের কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, মূল্য নির্ধারণের ক্ষেত্রে খুচরা বাজারের মতো আমদানিকৃত পণ্যের বাজারে তদারকির অভাব রয়েছে। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের তথ্যগত ঘাটতি রয়েছে। এক্ষেত্রে ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরির পরামর্শ দেন নীতি নির্ধারকরা। এ সময় পণ্যের উৎপাদন ও আমদানি ব্যয় কমানোর আহ্বান জানান ব্যবসায়ীরা। আর রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মনে করেন ছাত্র প্রতিনিধিরা। চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। মূল্য কমানো সহ বিভিন্ন দাবিতে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। আমদানি মূল্য কমানো সহ কয়েকটি দাবিতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। বিসিবির সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও 1 বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। গত বছরের 12 ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের কাছে শনিবার পদত্যাগপত্র জমা দেন তিনি। নির্বাচকের পদ ছাড়লেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই থাকার সম্ভাবনা বেশি সাবেক এই ক্রিকেটারের। দেখা যেতে পারে কোচিংয়েও। আখেরি মোনাজাতের পর ঘরমুখো মানুষের ঢল নামে সড়কে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি রওনা হন নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। একদিকে যানবাহনের অভাবে অনেককেই হাঁটতে হয়েছে দীর্ঘ পথ। ট্রেনগুলোর ভেতরে বাইরে তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। বাস, ট্রেন, নৌকায় যারা স্থান পাননি তারা পায়ে হেঁটে রওনা হন গন্তব্যে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময়ে জনসমুদ্রে পরিণত হয় টঙ্গীর তুরাগ তীর ও আশপাশের এলাকা। দোয়া শেষে লাখো মুসল্লি ফিরতে শুরু করেন। গণপরিবহনের চলাচল সীমিত করায় পায়ে হেঁটেই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পরে বাস, পিকআপ ভ্যান, ট্রাক যে যেভাবে পেরেছেন রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে। অনেকে ইজতেমা থেকেই দিনের কাজে বের হয়েছেন, তবে যানবাহনে চড়তে বাড়তি ভাড়া গুনতে হয়েছে। গাড়িগুলো বন্ধ করে দেয়, এই পুরাটা আসতে 6 কিলোমিটার, আবার এই যে যাইতাছি 6 কিলোমিটার। এই যে আমাদের একটা ভোগান্তি, আসলে গাড়িগুলো আর একটু পরে বন্ধ করলে সুবিধা হয় যাইতে, যেহেতু আমরা আসি এত দূর দূরার থেকে। সরকারি বিআরটিসি তারাও দুর্নীতি করতেছে, 10 টাকার ভাড়া তারাও বলতেছে 100 টাকা, হলে উঠেন নালে না। মোহাম্মদপুর বাস ডিপো বিআরটিসি তারা পার 100 টাকা, যেখানে নামেন আমি বলছি যে আমি এয়ারপোর্টে নামো 100 টাকা। ফিরতি পথের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন সেবা চালু করা হয়। উপচে পড়া ভিড়ে বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই ছাদে চড়েন অনেকে।
দিনের পথে মেহনতকারীদের এই কষ্ট তুচ্ছ বলে জানান তারা। আরও যেন আমরা আসতে পারি, আল্লাহ যেন আমরা হায়াত দারাজ করে এইভাবে আমরা কামনা করছি আল্লাহর কাছে। এখান থেকে আমরা অনেক সবক পাইছি, যে সবকের মাধ্যমে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন অনেক উন্নতি করতে পারবো। আবারও বিশ্ব ইজতেমার ময়দানে এসে ইসলামের দ্বীনি শিক্ষা নিয়ে আমল করার আশা মুসল্লিদের। এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে 2 ধাপে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের আনুষ্ঠানিকতা। আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা, যাতে অংশ নেবে 22 জেলা ও ঢাকা জেলার বাকি অংশের মুসল্লিরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। মানুষ যাতে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেইটা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে। ব্যবস্থার উপর মানুষের আস্থা ছিল না, এবং আমরা বিশ্বাস করতে চাই যে পরিবর্তিত পরিস্থিতিতে এই আস্থা ফেরত আসবে, এবং এটা একটা কমপ্লিট প্রক্রিয়া যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে সেটা নিশ্চিত করা হবে। এবং এটা যখন করা হবে, এই আবহাওয়াটা যখন তৈরি হবে, আমার বিশ্বাস যে আস্তে আস্তে মানুষের মাঝে ভোটের প্রতি আস্থা ফেরত আসবে। বান্দরবানে লামা উপজেলার অস্ত্রের মুখে 7 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে লামা উপজেলার সরই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের লেমুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা 7 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানান, লামায় দুর্গম অঞ্চল থেকে 7 শ্রমিককে অপহরণের খবর পেয়েছেন। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে। চলতি বছরের 14 জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে 7 শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান। রোমাঞ্চকর রহস্যময় পর্যটন কেন্দ্র বান্দরবানের দেবতাকুম। তাই তো অপার সৌন্দর্য উপভোগ করতে প্রকৃতির সান্নিধ্যে ছুটে যান অনেকেই। কিন্তু রোয়াংছড়ি ভ্রমণে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা থাকায় অর্থনৈতিক দুরবস্থায় দিশাহারা এখানকার পর্যটন ব্যবসার সঙ্গে জড়িতরা। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। অনন্তকাল ধরে পানি প্রবাহের কারণে পাহাড়ের বুকে সৃষ্টি হওয়া ক্ষত দেখে মনে হয় এ যেন কোনো শিল্পীর নিপুণ যতনে আঁকা কোনো ছবি। নয়নাভিরাম সারি সারি ছোট বড় পাথরের দৃশ্য, স্বচ্ছ পানি প্রবাহের কলধ্বনি, হৃদয় প্রফুল্ল করা শীতল হাওয়ার অনুভব, পাহাড়ের মাঝে আলো আধারির ঝিরিবেজ রোমাঞ্চকর চলার পথ, এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা বান্দরবানের রোয়াংছড়ির দেবতাকুম পর্যটন স্পটে ভ্রমণে। দেবতাকুম হচ্ছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র। এখানে পর্যটকরা প্রকৃতিকে সুন্দর করে নিরিবিলি ক্ষণিকের জন্য উপভোগ করতে আসে। ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয় হলে পাড়াবাসীদের জন্য ভালো হবে, পাড়াবাসীরা কিছু ইনকাম করতে পারবে, এখানে সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। জেলা শহর থেকে 33 কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে 13 কিলোমিটার দূরত্বে এ পর্যটন স্পট। কিন্তু এটি নয় পর্যটকের সমাগমে মুখরিত সেই দেবতাকুম। নিরাপত্তা বিবেচনায় রোয়াংছড়ি ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘদিন ধরে বন্ধ পর্যটন স্পট। দেবতাকুম খুলে দিলে আমাদের সবার জন্য ভালো হবে, আয় রোজগার হবে, সবাই সুখে শান্তিতে বসবাস করবে। এখন দেবতাকুম না খুলিলে আর বেশি কষ্ট হয়, এখন খুলিলে বেশি ভালো হইব। পরিস্থিতি বিবেচনায় শীঘ্রই পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের গ্রিন সিগন্যাল পাওয়ার প্রেক্ষিতে আমরা জেলা প্রশাসন থেকেই আনুষ্ঠানিকভাবে এই ডেটটা ঘোষণা করব এবং এটি হোপফুলি আমরা মানে ধারণা করছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে এটা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কষ্টে আছেন সংশ্লিষ্টরা। অনেকে ছেড়ে দিয়েছেন পেশা। সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলায় বেকসুর খালাস দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য সহ 4 ভাইকে। বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ আলী ও কবির হোসেন। খালাস দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিজাত খান বাপ্পা। তারা আপন 4 ভাই। 2013 সালের 18 জানুয়ারি কলেজপাড়া এলাকা থেকে বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। পলাতক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বিগত 16 বছর চট্টগ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া কলেজ মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এই কথা বলেন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মহসিন, ইউসুফ চৌধুরী সহ বিএনপির সিনিয়র নেতারা। রাঙ্গুনিয়ায় আর কখনো ফ্যাসিবাদের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। মূল্য কমানো সহ বিভিন্ন দাবিতে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ভুটানের পাথর আমদানি বন্ধ রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর লালমনিরহাটের বুড়িমারি দিয়ে ভারত ও ভুটান থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। আমদানি মূল্য কমানো সহ কয়েকটি দাবিতে আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও C&F এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে অন্যান্য পণ্যের আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। ভেজাল খাদ্যজনিত কারণে সারা বিশ্বে বছরে 42,000 শিশু মৃত্যুবরণ করছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কনফারেন্স রুমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা বলেন, কোনো আইন করেও ভেজাল খাদ্য প্রতিরোধ করা সম্ভব নয়। এজন্য মানুষের মাঝে আরও সচেতনতার বাড়াতে হবে। জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক KM সাকিবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাতে মোরেলগঞ্জ উপজেলার ঘোষিয়াখালী মল্লিকের বেড় ঘেয়াঘাটে এই হামলার ঘটনা ঘটে। রাতে আহত ছাত্রনেতাকে বাগেরহাট 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহত KM সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। The first phase of the 58th Bishu Istema on the banks of the Turag River in Tongi concluded in the morning, emphasizing the message of drawing closer to Allah and following the path of the Prophet Muhammad. The final prayer, led by Maulana Zubairul Hassan Kandalawi, Imam and Khutib of Kakrail Mosque, began at 9:11 a.m. and ended at 9:35 a.m., lasting 25 minutes. The prayer was conducted from a specially arranged platform on the eastern side of the Istema ground, with an estimated 2 million devotees participating. From Saturday midnight, traffic restrictions were enforced, prompting thousands of devotees to arrive early Sunday morning, many on foot, to participate in the final prayer. Women also joined the prayers from outside the main grounds. Public transport disruptions affected office-goers, especially on roads heading north from Tongi, as traffic was halted from Gajipur and Tongi. Many struggled to find transport and had to wait for buses, while others laid mats and gathered on sidewalks for the prayer.
3 advisors of the interim government inaugurated canal excavation work in Dhaka today, stepping into a red carpet before boarding a floating excavator. The event marked the launch of renovation activities for 6 canals under Dhaka North and Dhaka South City Corporations in Mirpur 13. Present at the inauguration were Environment, Forest, Climate Change Advisor Saida Rizwana Hassan, Housing, Public Works and Industry Advisor Adilur Rahman Khan, and LGRDN Youth and Sports Advisor Asif Mahmood. When asked whether this initiative would face the same fate as previous canal rescue efforts launched by the mayors with fanfare but left incomplete, Advisor Rizwana responded she did not notice the red carpet being there. আলাদা ড্রেজার লাগে সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। A new political party will be announced soon and officially formed within February, said Abdullah Alamin, a joint member secretary of the National Citizens Committee. He said at a press briefing today following the submission of a memorandum at the Narayanganj Deputy Commissioner's office. The National Citizens Committee leaders said they will form the party by mid-February. Work is progressing towards that goal and the process is going well. They are already in discussions with student activists involved in the July movement. Earlier in the morning, leaders and activists of the National Citizens Committee marched from the central Shohid Minar in Narayanganj to the Deputy Commissioner's office. The Bangladesh Energy Regulatory Commission has increased the price of a 12 kg LPG cylinder by Taka 19 to Taka 1,478 for the month of February. Meanwhile, the price of autogas has been increased by Taka 0.89 per litre, setting the new price at Taka 67.74. The BERC announced that the new prices will be effective from 6 p.m. today. Prices for other sizes of LPG cylinder from 5.5 kg to 45 kg will also rise accordingly. The decision to increase the prices was attributed to the rising international prices of LPG and the depreciation of the Bangladeshi taka against the US dollar. The average import price of LPG has increased by 10 USD per ton. International news. Britain's FBI is investigating disgraced ex-city minister Tulip Siddiq after traveling to Dhaka for a secret summit with Bangladeshi anti-corruption investigators, the Daily Mail reported on Saturday. Detectives from the National Crime Agency were told at last month's meeting that Bangladeshi authorities have amassed new evidence against the Labour MP as they investigate her over a controversial nuclear power plant deal. The revelation raises the prospect of the British authorities looking into Sheikh Rehana's daughter Tulip's bank accounts, email records, and even summoning her for interview. The ex-Treasury Minister and 4 family members, including Sheikh Hasina, are being probed over claims that they embezzled £3.9 billion from the Rupur nuclear power plant. তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচির মধ্যেই শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তাদের এই দাবি অযৌক্তিক উল্লেখ করে দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন। আজ একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। শিক্ষা উপদেষ্টার বক্তব্যের পরও তিতুমির কলেজের শিক্ষার্থীরা আমরণ অনশন, সড়ক অবরোধ সহ তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার জন্য তিতুমির কলেজের শিক্ষার্থীরা পঞ্চম দিনের মতো তাদের আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন। পাশাপাশি কলেজের সামনের মহাখালী থেকে গুলশান যাওয়ার সড়কটিও অবরোধ করে তারা, যে কারণে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ইজতেমার আখেরি মোনাজাতের জন্য তারা অবরোধ কর্মসূচি কিছুটা শিথিল করে। বিশ্ব ইজতেমার আজকে আখেরি মোনাজাত ছিল, তাদের কথা বিবেচনা করে আজকের জন্য আমরা রেলপথ এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড সেটা আমরা ব্লকের থেকে আমরা উইথড্র করেছি আজকের জন্য, শুধু তাদের কথা বিবেচনা করে।
এদিকে রোববার পরিকল্পনা কমিশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকরা পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে তিতুমীর কলেজের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক এবং কোনোভাবেই তাদের দাবি মেনে নেওয়া হবে না। সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। শিক্ষা উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত জানানোর পর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় মিছিল করে। আমরণ অনশন ও অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেয় তারা। যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের ভাইদের পাশে বোনরা সবসময় আছি। উপদেষ্টা হুট করে আজকে জানান দিয়েছে যে কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 দিন আগে উপদেষ্টা কোথায় ছিল? 4 দিন আগে কেন তিনি তার এই বিবৃতিটা দিতে পারলো না? আমার অনুসন্নত 4 থেকে 5 জন ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের দায়ভার কে নেবে? রাষ্ট্র কেন আমাদের সাথে বিচারিতা করছে? তো ওনারা মানবেই না, তাহলে আরো আগে কেন বললো না? আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাব না। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। তিতুমীর কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে রাজধানীর মহাখালীর আমতলীতে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। আমরা এখন সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, শিক্ষার্থীরা এখন কোথায় অবস্থান করছেন আর তারা কি বলছেন? শিক্ষার্থীরা আসলে মহাখালীর যে আমতলীর মোড়, অর্থাৎ এই মহাখালী থেকে উত্তরা যাওয়ার পথ এবং উত্তরা থেকে এই মহাখালী হয়ে ফার্মগেট যাওয়ার যে পথ, সেই পথটিতে আটকে তারা এই আমতলীতে অবস্থান করছেন। সন্ধ্যার আগেও তারা আসলে তাদের যে ক্যাম্পাস ছিল সেই ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের সামনের রাস্তায় অবস্থান ছিলেন এবং সেখানে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে তারা যে দাবিতে অনশন করছেন এবং বিক্ষোভ করছেন সেই দাবিটি মেনে নেওয়া হয়নি এবং সেটি মেনে না নিয়ে উপদেষ্টা যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যর প্রতিবাদ জানাচ্ছেন তারা। বলছেন যে উপদেষ্টার কাছ থেকে এই বক্তব্য আরও আগে আসতে পারত, তাহলে পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। তারা বলছেন যারা অনশন করছেন তাদের শারীরিক অবস্থা সংকটাপূর্ণ এবং আগে থেকে যদি উপদেষ্টা এই ধরনের সিদ্ধান্ত দিতেন তাহলে হয়তো তাদের এই শারীরিক অবস্থা এরকম হতো না। তারা বলছেন যে তাদের দাবি না মেনে নিলে, অর্থাৎ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। এই আজকের কর্মসূচির হিসেবে তারা বলছেন যে আপাতত তারা তাদের ক্যাম্পাসের বাইরের সড়ক থেকে এখন এই যে প্রধান সড়ক মহাখালী আমতলীতে অবস্থান নিয়েছেন। যদিও তারা বলছেন যে এখন থেকে হয়তো তারা আর আধ ঘন্টা এখানে অবস্থান করবেন এবং আবারও তারা তাদের ক্যাম্পাসের সামনে ফিরে যাবেন এবং সেই সড়কটিতে অবস্থান করে আন্দোলন করবেন। তাদের একটি বক্তব্য যে তাদের দাবি সেটি জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এবং তারা বলছেন যে তাদের যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে এই 4 দিন 5 দিন আগে কেন বলা হয়েছে, তাদের দাবি কতটা যৌক্তিক সেটা সিদ্ধান্ত দেওয়া হবে, সেই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। এখন তারা অবস্থান করছেন এবং তারা হয়তো আর আধ ঘন্টা পর এই প্রধান মহাখালী যে আমতলীর যে সড়কটি রয়েছে সেখান থেকে উঠে যাবেন এবং তারা ক্যাম্পাসের সামনে অবস্থান করবেন। তৌফিক। মহাখালী থেকে সড়ক অবরোধের খবর জানছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নির্বাচন প্রক্রিয়া দেরি হলে পলাতক স্বৈরাচার ঘাড়ে চেপে বসার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন তিনি। ঢাকার কদমতলীতে দলের কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। দলের 31 দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলের ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কদমতলীতে এই কর্মশালা বিএনপির। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।
রাষ্ট্র কাঠামো মেরামতের ভাবনার কথা সবার আগে তুলে ধরেছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এখন যারা সংস্কারের কথা বলছে স্বৈরাচারের আমলে তারা এ কথা বলার সাহস করেনি। সংস্কার আগে না নির্বাচন আগে, এমন বিতর্কের জবাবও দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সংস্কার বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে, সমস্যাগুলোর সমাধানের পথ গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হলে দেশ নতুন করে সংকটে পড়তে পারে বলে মনে করেন তারেক রহমান। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জবাবদিহি নিশ্চিত করা যায় না মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপির দীর্ঘ সংগ্রাম ভোটের অধিকারের জন্যই। একটি নির্দিষ্ট সময় পর পর নির্বাচন হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইছে, যার জন্য আমাদের বহু নেতা কর্মী আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের সারা দেশে বিএনপি সহ বিরোধী দলীয় অন্যান্য দলেরও বহু লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতির ব্যাপারে তথ্য নিতে বাংলাদেশে এসেছিলেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার কর্মকর্তারা। তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে তথ্য বেরিয়ে এসেছে। বলা হয়, গত মাসে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক করেন ব্রিটেনের গোয়েন্দাদের একটি দল। বাংলাদেশি কর্মকর্তারা জানিয়েছেন তারা টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশ কর্মকর্তারা এখন টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, ইমেইলের তথ্য যাচাই, এমনকি জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো প্রমাণিত হলে তার 10 বছর বা তারও বেশি সময়ের জেল হতে পারে। টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনা ছাড়াও তাদের পুরো পরিবারের বিরুদ্ধে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। জলাবদ্ধতা নিরসনে আগামী বর্ষার আগেই ঢাকার সব খাল উদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী মিরপুরে বাউনিয়া খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেছেন, খাল উদ্ধারে বাধা আসলে তা সামাজিকভাবে প্রতিরোধ করা হবে। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিগত সরকারের আমলে প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি হয়েছে, যা এখন থেকে পরিবর্তন করবে অন্তর্বর্তী সরকার। একই অনুষ্ঠানে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এগুলো তুলবার জন্য আলাদা ড্রেজার লাগে, সেগুলো আমাদের নেই। তো এই কাজগুলো জাতীয় পর্যায়ে হচ্ছে, তারপরে আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতাকে সমন্বয় করে আমরা আশা করি এই বাজেটেই আমরা কিছু অর্থের সংস্থান করব এবং আমাদের উন্নয়ন সহযোগী অনেক সংস্থা বলেছে তারা আমাদেরকে এই কাজটা করতে সাহায্য করবে। তাহলে আমরা কাজটা শুরু করে দিয়ে যাব, তারপরে পরবর্তী সরকার এসে দায়িত্বটা নিয়ে। বান্দরবানে লামা উপজেলায় অস্ত্রের মুখে 7 জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত মধ্যরাতে লামা উপজেলার সরই ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের লেবুপালং এলাকায় খামারবাড়ি আমবাগান থেকে অস্ত্রধারীরা 7 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানে পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার জানিয়েছেন, লামায় দুর্গম অঞ্চল থেকে 7 জন শ্রমিককে অপহরণের খবর পেয়েছেন তিনি। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী এবং পুলিশ অভিযান চালাচ্ছে। চলতি বছরের 14 জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে 7 জন শ্রমিককে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণ দিয়ে অপহৃতরা ছাড়া পান।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। ফেব্রুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 19 টাকা এবং অটো গ্যাসের দাম 89 পয়সা বাড়ানো হয়েছে। বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। সন্ধ্যার পর থেকে নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে সংস্থাটি। চলতি মাসের জন্য 12 কেজি এলপিজির দাম 1478 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 67 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে। দেশে নিত্যপণ্যের আমদানি এবং পণ্যের মজুতে কোনো ঘাটতি নেই, তাই রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পণ্যের উৎপাদন, চাহিদা এবং সরবরাহের সঠিক তথ্যের অভাবে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধানে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে ব্যবসায়ী এবং সরকারি নীতি নির্ধারকরা তুলে ধরেন পণ্যের দাম বৃদ্ধির কারণ এবং নিয়ন্ত্রণের উপায়। পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। অন্যদিকে ছাত্র প্রতিনিধিরা মনে করেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে সমন্বিত পরিকল্পনার তাগিদ দেন তারা।